অজয় দাশগুপ্ত, আমি খুব পরিষ্কারভাবে জানি, যখন থেকে সাংবাদিকতা শুরু করেছিলাম আপনি আমার অনেক 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 সিনিয়র সাংবাদিক হিসেবে শুরু থেকেই আপনাদেরকে লড়তে দেখেছি জামাত ইসলামকে নিষিদ্ধ করার বিষয়ে। আপনার অসংখ্য লেখা আমি পড়েছি। এই রাজনৈতিক দলটি কি কি করেছে, কেন তার নিষিদ্ধ হওয়া উচিত, কী করে সে আসলে এত অর্থনৈতিক স্বাধীনতা বাংলাদেশে পায়, কিভাবে মাথা উঁচু করে ঘুরে বেড়ায়, কিভাবে আসলে তার মন্ত্রীরা, তার দলের নেতারা মন্ত্রিত্ব পান বাংলাদেশের পতাকা তাদের গাড়িতে ওড়ে, সেই নিয়ে আমাদের অনেকের ক্ষোভ ছিল। আপনি মুক্তিযোদ্ধা, আপনার ক্ষোভ তো আরও বেশি। এত বছর পর আজ সেই দিন এসেছে, এখনো এসেছে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আশা করছি নিষিদ্ধ হতে যাচ্ছে জামাত রাজনৈতিক দল হিসেবে। প্রথমে আপনার প্রতিক্রিয়া জানতে চাই যদি এই ঘটনাটি ঘটে আজ। একটি কলঙ্কিত অধ্যায়ের অবসান করতে পারে আজকে। আপনি ইতিহাস সচেতন হিসেবেই রাজনৈতিক কর্মকাণ্ড এসব বিষয়ে জামাত ইসলামের কথা বলেছেন। এই দলটি কিন্তু পাকিস্তান আমলে দুবার নিষিদ্ধ হয়েছিল, একবার 50-এর দশকে কাদিয়ানি হত্যাযজ্ঞের কারণে, আর একবার 1964 সালের জানুয়ারি মাসে মুসলিম পারিবারিক আইন সংস্কার করেছিল আইয়ুব খান। তার মধ্যে একটি ছিল বহুবিবাহ নিষিদ্ধ, এবং এরকম কোন সিদ্ধান্ত কেউ নিতে হলে প্রথম স্ত্রীর অনুমতি নিতে হবে। জামাত ইসলাম তার ঘোরতর বিরুদ্ধে গিয়েছিল। আর বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা হয় 1971 সালের 26শে মার্চ। লাখ লাখ তরুণ যখন অস্ত্র হাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছে, আর কোটি কোটি মানুষ যখন স্বাধীনতার পক্ষে, তখন দেখা গেল জামাতে ইসলাম, গোলাম আজম, মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ, এই ধরনের বাঙালি স্বার্থ বিরোধী, বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি পাকিস্তানি হানাদার বাহিনীর শুধু সহযোগিতা করেছে তা না, এই দলের নেতা কর্মীরা ঘাতক বাহিনী, আলবদর বাহিনী, রাজাকার বাহিনী গঠন করেছে। জামাত ইসলামের নেতা গোলাম আজম নিজেই দাবি করেছেন যে রাজাকার বাহিনী গঠন এবং তাদের অস্ত্রে সজ্জিত করার ক্ষেত্রে পাকিস্তানের এই নরঘাতক রাষ্ট্রপতি ইয়াহিয়া খানকে তিনি উদ্বুদ্ধ করেছেন, অনুপ্রাণিত করেছেন। কাজে এরকম একটি দলকে মুক্তিযুদ্ধে বিজয়ের, চূড়ান্ত বিজয়ের প্রাককালে 71-এর ডিসেম্বরে তাজউদ্দিন সাহেব, সৈয়দ নজরুল ইসলাম সাহেব, আমাদের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়েছিল যে সরকার, তাদের দুই প্রধান, তারা কিন্তু যশোরের এক জনসমাবেশে জামাত ইসলাম, মুসলিম লীগ, নিজামে ইসলাম, এই ধরনের ধর্মান্ধ গোষ্ঠী যারা পাকিস্তান হানাদার বাহিনীর গণহত্যার সহযোগী না, অংশীদারও ছিল, ধর্ষণের অংশীদার ছিল, তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ দল হিসেবে নিষিদ্ধ ঘোষণা করে। কিন্তু দুর্ভাগ্যজনক যে 1976 সালের 4 মে যখন বাংলাদেশে 15 আগস্টের হত্যাকাণ্ডের 1 বছরও যায়নি, কিন্তু সেই সময় সামরিক ফরমান জারি করে জিয়াউর রহমান, তখন সেনাবাহিনীর প্রধান এবং রাষ্ট্রপতির পদে, প্রধান সামরিক আইন প্রশাসকের পদে বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সাইম, কিন্তু রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করে চলছিলেন জিয়াউর রহমান। তিনি 4 মে 1976-এ এই জামাত ইসলাম সহ ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো যে নিষেধাজ্ঞা জারি হয়েছিল 1971 সালের ডিসেম্বরে, সেইটা প্রত্যাহারের ঘোষণা দেয়। জি, এরপরে আমরা দেখেছি অজয় দাশগুপ্ত জামাত ইসলামকে প্রায় সব দলই তাদের রাজনৈতিক সঙ্গী হিসেবে বেছে নিয়েছে। আমরা যদি স্বৈরাচারী এরশাদকে থেকে শুরু করি, এখন পর্যন্ত আওয়ামী লীগ সরকার, বিএনপি, বড় রাজনৈতিক দল সবাই একে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে। এই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার কারণেই তারা হয়তো এই জায়গাটিতে আসার সুযোগ পেয়েছে। এখন আপনার কাছে যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশে যখন একটি আমরা বলি তুলনামূলক
একটা অস্থিতিশীল পরিবেশ রয়েছে, অস্থির সময় রয়েছে। এই সময়টিতে প্রশ্ন উঠছে নানা জায়গায়, গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, এই মুহূর্তে এটি নিষিদ্ধ করার পেছনে কি আর কোনো কারণ আছে, নাকি আসলে এটি সময়ের দাবি, নাকি একটি রাজনৈতিক দল হিসেবে সব সময় সহিংসতায় অংশ নেয়ার ফল তাকে আজকে ভোগ করতে হবে, যে সমস্ত সহিংসতায় আসলে তারা সামনে থাকে? আমি একটি গবেষণাগার পরিচালনা করেছিলাম 7 দশকের হরতাল, 1947 থেকে 2017, এই 70 বছরে এই ভূখণ্ডে যত হরতাল হয়েছে, সেটা পাকিস্তান আমলে হয়েছে, বাংলাদেশে বঙ্গবন্ধু শাসন আমলে হয়েছে, জিয়াউর রহমান HM এরশাদের শাসন আমলে, খালেদা জিয়া শাসন আমলে, আবার বর্তমান সরকার, সবচেয়ে বেশি হরতালের সঙ্গে যুক্ত ছিল কিন্তু জামাত ইসলামের নামের দলটি। তারা বাংলাদেশে তাদের, আপনি যেমন বললেন যে সব দল কাজে লাগিয়েছে বা সরকার কাজে লাগিয়েছে রাজনৈতিক স্বার্থে, একটু অন্যভাবেও বলা যায় যে এই দলটি 71-এ যে ভয়ঙ্কর অপরাধ সংগঠিত করেছে, সেইখান থেকে নিজেরা রেহাই পেতে এই স্বাধীন বাংলাদেশে নানা কৌশল অবলম্বন করেছে। এবং 80 দশকে আমার নিজেরই অভিজ্ঞতা যে 15 দল, 7 দল বা 5 দল মিলে যখন আন্দোলন করেছে, তখনও জামাত ইসলাম উপযাজক হয়ে এই আন্দোলনের কর্মসূচির প্রতি সমর্থন ঘোষণা করেছে। কিন্তু আনুষ্ঠানিকভাবে তাদেরকে আমরা দেখি যে 1994 সালের ডিসেম্বরে যখন পার্লামেন্ট থেকে সব দল সরাসরি অংশ নিয়েছে। আর 2001 সালে বিএনপি যখন নির্বাচনে যায়, সরকার গঠন করে, জামাত ইসলামকে দলীয় মানে ভাবে যে জোটগত ভাবে অংশ নেয় এবং 2 জনকে মন্ত্রী করে। আর এর আগে 5 বছর আওয়ামী লীগের বিরুদ্ধে যে ধ্বংসাত্মক হিংসাত্মক আন্দোলন হয়েছে, তাতেও কিন্তু জামাত ইসলাম ছিল বিএনপির ঘনিষ্ঠ সহযোগী। আর অতি সম্প্রতি যদি দেখেন, যে মাঝে বলা হচ্ছিল যে দেশ বিদেশের সমালোচনা হচ্ছে, গণজাগরণ মঞ্চের কথা বললেন, তারা যে আমাদের নিষিদ্ধ করার দাবি 13 সালে প্রবলভাবে উত্থাপিত হয়েছিল গণজাগরণ মঞ্চ থেকে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অতি সম্প্রতি একটা বিবৃতি দিয়েছেন যে সব রাজনৈতিক দলকে, জামাত ইসলাম সহ কেবল একটি রাজনৈতিক দলের নাম তিনি উল্লেখ করেছেন, যে এটি আসলে আমি যতক্ষণ মুক্তি গণজাগরণ মঞ্চ সবচেয়ে একটি দল, আর কোন দলের নাম কিন্তু তিনি উচ্চারণ মানে তার বিবৃতিতে বলেননি। এটি সুনির্দিষ্ট যদি আমি বলি, এটি আসলে শুরুই হয়েছিল ঘাতক দালাল নির্মূল কমিটি থেকে সবচেয়ে তীব্রভাবে, যারা ইমামের নেতৃত্বে সবচেয়ে তীব্রভাবে তখন থেকে শুরু হয়েছিল। এর পরের প্রজন্ম হিসেবে আমরা বলতেই পারি যে আসলে আমরা গণজাগরণ মঞ্চের নাম আসতে পারে। কিন্তু আপনার কাছে এটি নিচ্ছিলাম যে এই মুহূর্তের যে প্রশ্নটি আপনার কাছে ছিল, যে এই সিদ্ধান্ত নিয়ে আলোচনা যেটি হচ্ছে, সেখানে আপনার অভিমত? একটি মানে যে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত, রাজনৈতিক সরকার যখন সিদ্ধান্ত নেয়, তখন কিন্তু একটা প্রেক্ষাপট থাকে। এইবারে জামাত ইসলামকে আমরা গত 53 বছরে দেখেছি ধ্বংসাত্মক রাজনীতি ছিল তার কিন্তু মূল। বিভিন্ন দল গোষ্ঠী তাদের সঙ্গে থেকে বা এককভাবে সহিংস কর্মকাণ্ড পরিচালনা করেছে। এবং ওটা সংস্কারের জন্য যে সাম্প্রতিক আন্দোলন, সেই আন্দোলন যেহেতু ছাত্র তরুণরা অংশ নিয়েছে, গণবিরোধী শক্তি হলো জামাত তার সঙ্গে যুক্ত হয়ে গেছে এবং এই আন্দোলনকে প্রভাবিত করা, আন্দোলনকে সহিংসতার দিকে নিয়ে যাওয়ার জন্য সচেষ্ট থেকেছে। সেই কারণেই কিন্তু সরকার এখন একটা বলা যায় যে একেবারেই মানে হয়তো মনে করেছিল যে 2018 সালে এই দলের নিবন্ধন বাতিল হয়েছে, তারা হয়তো স্বাভাবিক গণতান্ত্রিক ধারায় ফিরে আসা বা আত্মসমালোচনা করে একটা গণতান্ত্রিক পরিবেশে যুক্ত হওয়ার চেষ্টা করবে, সেইটা হয় নাই বলেই সরকার এই ধরনের একটি সিদ্ধান্ত এই জায়গাটিতে আসলো। আপনার কাছে আমার শেষ প্রশ্ন জনাব অজয় দাশগুপ্ত, সেটি হচ্ছে যে নির্বাহী আদেশে নিষিদ্ধ হচ্ছে জামায়াত ইসলাম, সেক্ষেত্রে সে তার আইনি লড়াই এসে কতখানি যেতে পারবে এবং সেখান থেকে আসলে আদালত থেকে সে কি কোনো সুবিধা পেতে পারে কিনা, বা আবারও তার রাজনীতিতে ফেরার সুযোগ থাকবে কিনা? আইনটি সংসদে অনুমোদন হলে, নির্বাহী আদেশ তো সংসদে অনুমোদন হতে হয়, সেই কাজগুলো করতে হবে। আমাদের সংবিধানের ধারাগুলো সেগুলো দেখতে হবে। আমরা আশা করব সরকার এই ক্ষেত্রে
সচেতন থাকবে। এবং যেহেতু এটা একটা জাতীয় দাবি, ৭১-এ গণহত্যাকারী কোন দল বাংলাদেশে একই নামে রাজনীতি করবে এবং তাদের ছাত্র সংগঠন, যেটা কিন্তু পরিচিতি হচ্ছে রক কাটা দল, মানে গলা কাটা দল, এই রকম পরিচয় নিয়েই একটি রাজনৈতিক দল। এটা কিন্তু তারা শুধু যে আওয়ামী লীগকে হত্যা করেছে, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে বারবার তারা দাঁড়িয়েছে তা না, বিএনপি নেতা কর্মীদেরও কিন্তু বিভিন্ন সময় তারা হত্যা করেছে, তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। এবং ৭১-এর অবস্থান থেকে তারা কিন্তু সেই গণবিরোধী শুধু না, নৃশংস গণহত্যাকারী দল, সেই অবস্থান থেকে তারা সরে দাঁড়ায়নি। তবে এই সিদ্ধান্ত কেবল প্রশাসনিক পর্যায়ে বা আইনগতভাবে নিলেই হবে না। এই অপশক্তি, সাম্প্রদায়িক শক্তি, অগণতান্ত্রিক শক্তি, হিংস্র শক্তি, যারা বাংলাদেশের উন্নতি চায় না বরং যে কোনো অগ্রগতিকে নস্যাৎ করার জন্য সর্বদা তৎপর থাকে, সেই শক্তিকে জনমানস থেকে মুছে ফেলা, এইটার জন্য কিন্তু রাজনৈতিক সংগ্রাম পরিচালনা করা দরকার। আর একটি কথা বলে আমি শেষ করব যে আপনার জামাত ইসলাম কিন্তু সাম্প্রতিক আন্দোলনে বা নিকট অতীতের আন্দোলনে দেখবেন তাদের অপরাধকে আড়াল করার জন্য নানাভাবে কূটকৌশল পরিচালনা করেছে, বিভ্রান্ত করেছে। এইবারও যে রাজাকার, আমরা সবাই রাজাকার, এই ধরনের স্লোগান তরুণ সমাজের মধ্যে ঢুকিয়ে এনেছে, সেটা কিন্তু পরিকল্পিতভাবে যে ৭১-এ তাদের যে অপরাধ, সেই অপরাধকে যত লঘু করা যায়, রাজাকাররা কোনো অপশক্তি না, সেইটা প্রমাণ করা যায়। এই ধরনের কাজের বিরুদ্ধে কিন্তু রাজনৈতিক লড়াই, রাজনৈতিক প্রচার অভিযান, লেখালেখিতে, আলোচনায় দরকার। এবং শাসক দলের ক্ষেত্রে কিন্তু একটি গুরুতর অভিযোগ রয়েছে, যে জায়গায় নতুন প্রজন্মের সাথে যে জায়গাটিতে আসলে আমরা সেতু তৈরি করতে পারিনি, এই শব্দের ব্যবহার আমাদেরকে আবারও শিখিয়ে দিল আমরা এখনো হয়তো আমাদের এই প্রজন্মের বা আপনাদের প্রজন্মের মানুষের কোথাও না কোথাও খামতি ছিল বলে আজকে আমরা এই সংকটটিতে দাঁড়ানো। অজয় দাশগুপ্ত, আপনাকে অনেক ধন্যবাদ।